আমি পদ্মজা পর্ব ৪৮। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে। রানী আকস্মিক ঘটনায় হতভম্ব। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে পা প্যাচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক এক হাত দূরে ধপাস করে পড়ল। এ যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতে পারছে না। সেকেন্ড দুই এক ভেবে মনস্থির করলো হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপার থেকে এক পা নামাতেই পদ্মজা চলে আসে, পূর্ণাকে তোলার চেষ্টা করে। যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য। পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করলো, খুব ব্যথা পেয়েছিস? পূর্ণার মুখ ঢেকে আছে রেশমি ঘন চুলে, আর চোখে একবার যুবকটিকে দেখলো, এরপর মিনমিনিয়ে বলল, না। ফরিনা ছুটে এসে বললেন, এইটা কেমনে হইল? এই সেরি এমনে আইলো কেন? ও ছেড়ি কোনহানে দুঃখ পাইছ? পূর্ণা নরম কণ্ঠে বলল, চাচি ব্যথা পাইনি। পাওনি মানে কি? সোজা হয়ে দাঁড়াতে পারছ না? পদ্মজা, ওকে নিয়ে যাও। কাদা মেখে কি অবস্থা, বলল আমির। রানী পদ্মজা আর আমিরকে দেখে প্রচণ্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছা হচ্ছে। আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল, দা ভাই, তুমি আইছো? পদ্মজা, এতদিনে আমরারে মনে পড়ছে? পদ্মজা মৃদু হেসে বলল, তোমাকে সবসময় মনে পড়ে আপা। আমরা পরে অনেক গল্প করব। পূর্ণাকে নিয়ে এখন ভেতরে যাই। পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল। পিছু পিছু রানীও গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই, চিনতে পারছেন? আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো, এরপর বলল, মৃদুল না? জি ভাই। আমিরের হাসি প্রশস্ত হলো। মৃদুলের সাথে করমর্দন করে বলল, সেই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। আমার ঠিকই আপনার এ মনে আছে। আমির মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ছোটবেলায় তো তুমি করে বলতি, এখন আপনি আপনি বলছিস কেন? মৃদুল এক হাতে ঘাড় ম্যাসেজ করে হাসলো, এরপর বলল, 16-17 বছর পর দেখা হয়েছে তো। তো কি হয়েছে? তুমি বলে সম্বোধন করবি। গোসল করেছিলি নাকি? জি। কাপড় পাল্টে আয়, অনেক আলাপ হবে। আচ্ছা ভাই। আমির নারিকেল গাছের পাশে তাদের ব্যাগ দেখতে পেল, এগিয়ে গিয়ে ব্যাগটা নিল, এরপর অন্দরমহলের দিকে গেল। বৈঠকখানায় পদ্মজা বসে আছে। পূর্ণার কোমরে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে। হুমকিও দিয়ে এসেছে, ঘর থেকে বের হলে একটা মারও মাটিতে পড়বে না। পূর্ণার মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহস করবে না। বেশ জোরেই পড়েছিল। পা কোমর লাল হয়ে গেছে। এই বাড়িটা আমি তো প্রায়, আগে তাও মানুষ আছে বলে মনে হতো, এখন মনেও হয় না এই বাড়িতে কেউ আছে। নির্জীব, স্তব্ধ। রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ পর পর টুংটাং শব্দ আসছে। ফরিনা এবং আমিনা তাড়াহুড়ো করে রান্না করছেন। আমির বের হয়েছে, বাড়িতে মাত্রই এলো আর কিসের কাজে বেরিয়ে পড়ল। স্তব্ধতা ভেঙে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে। বাচ্চাটার কোমরে গলায় তাবিজ, তাবিজের সাথে ঝনঝন শব্দ তোলা জাতীয় কিছু গলায় ঝুলছে। পদ্মজা বাচ্চাটিকে কোলে তুলে নিল। রানী বৈঠকখানায় এসে বাচ্চাটাকে বলল, আলো আম্মা, এদিকে আয়, তোর গায়ে ময়লা, পদ্মমামির কাপড়ে লাগবো। পদ্মজা আলোর গাল টেনে বলল, কিছু হবে না, থাকুক। এরপর আলোর গালে চুমু দিল। আলো 2 বছর রানীর মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজা, কিন্তু আসতে পারেনি দেখতে, এবারই প্রথম দেখা। পদ্মজা বলল, আলো ভাগ্যবতী হবে, দেখতে বাপের মতো হয়েছে। বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখ কালো হয়ে যায়। তার প্রথম বাচ্চা মারা যাওয়ার 1 বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচতে খলিল হাওলাদার রানীর জন্য পাত্র খুঁজতে থাকলেন, কিন্তু কেউ রানীকে বিয়ে করতে চায় না। সবাই জেনে গিয়েছিল রানী অবৈধ সন্তান জন্ম দিয়েছে। এরপর বাচ্চাটা মারাও গেল। কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না। এদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরো বেশি করে পড়তে হচ্ছিল।
খলিল হাওলাদার পিতা হয়ে রানীকে ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিলেন। তখন মজিদ হাওলাদার মদনকে ধরে আনলেন। মদন মগার বাবা মা নেই, দুই ভাই এই বাড়িতে ছোট থেকে আছে, এই বাড়ির সেবার কাজে নিযুক্ত। বাধ্য হয়ে মদনের সাথে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হলো। মদন কামলা থেকে ঘর জামাই হয়। রানী মন থেকে মদনকে আজও মানতে পারেনি, কখনো পারবেও না। ঘৃণা হয় তার। মাঝে মাঝে আলোকেও তার সহ্য হয় না। আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে মদনের মেয়ে, কামলার মেয়ে। আলো আদো আদো স্বরে বলল, নান্না নান্না। পদ্মজা আদরে কণ্ঠে বলল, নানুর কাছে যাবে? আলো পদ্মজার কোল থেকে নামতে চাইল। পদ্মজা নামিয়ে দিল। আলো দৌড়ে রান্নাঘরে যায়। রানী বলল, আম্মার জন্য পাগল এই ছেড়ি, সারা বেলা আম্মার লগে ল্যাপটাইয়া থাকে। তুমি নাকি আলোকে মারধর করো? রানী চমকালো, প্রশ্ন করল, কেলা কইছে? শুনেছি। আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল, ওর কি দোষ? রানী চুপ করে রইল। পদ্মজা বলল, সব রাগ এইটুকু বাচ্চার ওপর ছাড়া ঠিক না পা। আমার কষ্টটা বুঝবা না পদ্মজা? বুঝি, এতটা অবুঝ না আমি। আলো মদন ভাইয়ার মেয়ে এটা ঠিক, কিন্তু তোমারও তো মেয়ে, তোমার গর্ভে ছিল, তোমার রক্ত খেয়েছে 10 মাস। আমি কি আমার শরীরে ভালোবাসি না? বাসি, মাঝে মাঝে খুব রাগ হয়। জানো পদ্মজা, আব্দুল ভাইয়ের কথা মনে হইলে আমার সব অসহ্য লাগে। একলা একলা কান্দি। তখন আলো কানলে আমি ওরে 1-2টা থাপ্পড় মারি। পরে আফসোস হয় কেন মারলাম চেইডারে, ও তো আমারই অংশ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, নিয়তির ওপর কারোর হাত নেই। অতীত ভুলতে বলবো না, কিছু অতীত ভুলে যায় না, কিন্তু চাইলেই পরিস্থিতির সাথে মানিয়ে বাঁচা যায়। নিজেকে মানিয়ে নাও, আলোর প্রতি যত্নশীল হও, মানুষের মতো মানুষ করো। একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচা যুদ্ধের মতো, গোড়া থেকে খেয়াল দাও। তোমার কথা শুনলে বাঁচার শক্তি পায় পদ্মজা। পদ্মজা হাসল। বৈঠকখানায় আমির এসে প্রবেশ করল, তার পিছু পিছু মৃদুল। মৃদুলকে দেখে রানী হাসল। পদ্মজাকে দেখিয়ে বলল, এই যে এইটা হয়েছে পদ্মজা, তোর ভাবি। মৃদুল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁকতে পদ্মজা বলল, না না, কোনো দরকার নেই, বসুন আপনি। মৃদুল বসল। এরপর পদ্মজাকে বলল, আপনার কথা কথা অনেক শুনেছি, আজ দেখার সৌভাগ্য হলো। আমির পদ্মজাকে বলল, ওর নাম মৃদুল, রানীর মামাতো ভাই। ছোটবেলা আমাদের বাড়িতে কদিন পর পর আসতো। তখন 8-9 বছর, তখন দূরে চলে যায়, আর দেখা হয়নি। চাইলেই দেখা হতো, কেউ চায়নি, তাই দেখাও হয়নি। কোথায় থাকেন জানতে চাইল পদ্মজা। জি ভাবি, রামপুরা। রামপুরার কথা পদ্মজা শুনেছে। তাদের জেলার শহর এলাকার নাম রামপুরা। সবাই চেনে এই এলাকা। ছেলেটার চেহারা উজ্জ্বল চকচকে, হাসি খুশি। আলাপে আলাপে জানতে পারল মৃদুল পদ্মজার চেয়ে 2 বছরের বড়। মেট্রিক ফেল করার পর আর পড়েনি। মিয়া বংশের ছেলে, কথাবার্তার শুদ্ধ অশুদ্ধ 2 রূপই আছে, আর ভীষণ রসিক মানুষও বটে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মজা দোতলায় গেল। সাথে আমির রয়েছে। নূরজাহান বেশ কয়েক মাস ধরে অসুস্থ। শরীরের জায়গায় জায়গায় ঘা, চামড়া থেকে দুর্গন্ধ বের হয়। সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করেন। নূরজাহানের ঘরে ঢুকতেই নাকে দুর্গন্ধ লাগে। পদ্মজা নাকে রুমাল চেপে ধরে। নূরজাহান বিছানার ওপর শুয়ে আছেন। সময়ের ব্যবধানে একেবারে নেতিয়ে গিয়েছেন। বয়সটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। হাড্ডি ভেসে আছেন। লজ্জাস্থান ছাড়া পুরো শরীর উন্মুক্ত। একপাশে লতিফা দাঁড়িয়ে আছে। নূরজাহানের মাথার কাছে একজন কবিরাজ বসে রয়েছেন। একটা কৌটা থেকে সবুজ দেখতে তরল কিছু নূরজাহানের ক্ষত স্থানগুলোতে লাগাচ্ছেন। পদ্মজা নূরজাহানের বাম পাশে গিয়ে দাঁড়ালো। নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। ডাকলো, দাদু, দাদু শুনছেন? নূরজাহান ধীরে ধীরে চোখ খুললেন। পদ্মজা প্রশ্ন করলো, খুব কষ্ট হয়? কোথায় কোথায়? বেশি যন্ত্রণা হয়? নূরজাহান শুধু তাকিয়েই রইলেন। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজার বুকটা হাহাকার করে উঠল। বয়স্ক একজন বৃদ্ধা কত কষ্ট করছে। লতিফা বলল, দাদু কথা কইতে পারে না, খালি কান্দে।
নূরজাহানের অসহায় চাহনি দেখে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল। সে নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর নাম স্মরণ করেন, ইনশাআল্লাহ সব ঠিক করে যাবে। ধৈর্য ধরুন। তারপর লতিফাকে বলল, ভালো করে খেয়াল রেখো ওনার। আমির বেশ অনেকক্ষণ নূরজাহানের সাথে কথা বলল। নূরজাহান জবাব দেন না, শুধু উয়া শব্দ করেন। আমির দু চোখ বেয়ে জল পড়ে। পদ্মজার ভালো লাগে না দেখতে। সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে। বারান্দা পেরোনোর পথে রুম্পার ঘরের দরজা খোলা দেখলো পদ্মজা। যাওয়ার সময় তো বন্ধই ছিল। পদ্মজা ঘরের ভেতর উকি দেয়, দেখলো কেউ নেই, পালঙ্কও নেই। সে আমিরকে প্রশ্ন করল, রুম্পা ভাবি কোথায়? আমিরও এসে উকি দিল, খালি ঘর। সে অবাক স্বরে বলল, জানি না তো। পদ্মজা চিন্তায় পড়ে গেল। হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকেনি, শহরে ফিরে যায়। 1 মাসের মাথায় জানতে পারলো সে গর্ভবতী। গর্ভাবস্থায় প্রথম 5 মাস খুব খারাপ যায়। প্রতি রাতে হেমলতাকে স্বপ্নে দেখত। 6 মাসের শুরুতে ফরিনা নিয়ে আসেন গ্রামে। এই সময় পদ্মজার একজন মানুষ দরকার, কাছে মানুষের দরকার, তাই আমিরও নিষেধ করেনি। তার মধ্যে আবার মারা গেলেন মোর্শেদ। পদ্মজা আরও ভেঙে পড়ে। কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, সফলও হয়। পদ্মজা তখন অনেকবার চেষ্টা করেছে রুম্পার সাথে দেখা করার। মদন আর নূরজাহানের নজরের বাইরে গিয়ে কিছুতেই সম্ভব হয়নি। এরপর কোলে আলো করে এলো ফুটফুটে কন্যা। পদ্মজা তারপরও চেষ্টা চালিয়ে গেল। রুম্পাকে নজরবন্দি করে রাখাটা খটকা বাড়িয়ে দেয়। একদিন সুযোগ আসে। সেদিন রাতে নূরজাহান, মদন, আমির, রিদওয়ান, আলমগীরের সবাই যাত্রাপালা দেখতে যায়। বাড়িতে বাকিরা থাকে। দুতলায় শুধু পদ্মজা, তার মেয়ে পারিজা আর ফরিনা ছিল। ফরিনার দায়িত্বে পারিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা। রুম্পা তখন প্রস্রাব পায়খানার ওপর অচেতন হয়ে পড়েছিল। পদ্মজা নাকে আঁচল চেপে ধরে সব পরিষ্কার করে। রুম্পার জ্ঞান ফেরায়। জানতে পারে 3 দিন ধরে রুম্পাকে খাবার দেওয়া হচ্ছে না। পদ্মজা খাবার নিয়ে আসে, রুম্পাকে খাইয়ে দেয়। কথা বলার সুযোগ হওয়ার আগেই ফরিনার চিৎকার ভেসে আসে। ফরিনার কাছে পারিজা আছে। পদ্মজার বুক ধক করে ওঠে, ছুটে বেরিয়ে আসে। ঘরে এসে দেখে ফরিনা নেই। ফরিনা আর্তনাদ ভেসে আসছে কানে। পদ্মজা সেই আর্তনাদের সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উল্টিয়ে পড়ে, তবুও ছুটে যায়। ফরিনার কান্নার চিৎকার অনুসরণ করে অন্দরমহলের বাইরে বেরিয়ে আসে। চাঁদের আলোয় ভেসে ওঠে তার 3 মাসের কন্যার রক্তাক্ত দেহ। ফুটফুটে কন্যা, ছোট ছোট হাত পাগুলো নিথর হয়ে পড়ে আছে। সময় থেমে যায়। মনে হয় নিশতি রাতে প্রেতাত্মা একসঙ্গে একই স্বরে চিৎকার করে কাঁদছে। পদ্মজার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। কোন পাষাণ মানব সন্তান 3 মাসের বাচ্চার গলায় ছুরি চালিয়েছে? তার কি হৃদয় নেই? পদ্মজা মেয়ের নাম ধরে ডেকে চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পুলিশ এসে তদন্ত হয়। ফরিনা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম ভেঙে যায়। তিনি হাত বাড়িয়ে দেখেন পারিজা নেই। দ্রুত উঠে বসেন। পদ্মজা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন। বারান্দা থেকে বাইরে চোখ পড়তে দেখলেন একজন মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে। খালি জায়গায় কাঁথায় মোড়ানো কিছু একটা পড়ে আছে। ফরিনা ছুটে বাইরে আসেন। নাতনি রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন। পুলিশ কোনো কিনারা খুঁজে পায়নি। এরপরে দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। পদ্মজা মাঝে মাঝে চিৎকার করে কেঁদে উঠত। খাওয়া দাওয়া একদমই করতো না। মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত। আমির পদ্মজাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে দূরে সরে আসে। প্রায় 1 বছর পদ্মজা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এরপর বুকে ব্যথা নিয়েই স্বাভাবিক জীবনে ফিরে আসে। মনে মনে প্রতিজ্ঞা করে একদিন ফিরবে অলন্দপুর। সেই নিষ্ঠুর খুনিকে শাস্তি দিবেই। জানতে চাইবে কিসের দোষে তার 3 মাসের কন্যা বলি হলো। কেউ জানুক আর নাই বা জানুক, পদ্মজা জানে হাওলাদার বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য পারিজার খুনিকে বের করা। সে শতভাগ নিশ্চিত এই বাড়ির কেউ না কেউ জড়িয়ে এই খুনের সাথে। শুধু বের করার পালা। পুরনো কথা মনে পড়ে পদ্মজা 2 চোখ বেরিয়ে জল গড়াতে থাকলো। আমির জল মুছে দিল। এরপর বলল, বোধহয় 3 তলায় রাখা হয়েছে। পদ্মজা 3 তলার সিঁড়ির দিকে তাকালো। শুনেছে 3 তলার কাজ নাকি সম্পূর্ণ হয়েছে। অনেকগুলো ঘর হয়েছে। সে আর কথা বাড়ালো না। এখন গোসল করা উচিত। আজান পড়বে। আজ রাত থেকে সে নিশাচর হবে। 1 মুহূর্ত নষ্ট না করে সব রহস্যের জাল কাটতে হবে। এটাই তাই নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। আমির ডাকলো, কি হলো, কি ভাবো? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, ঘরে চলুন।
কিছু তো ভাবছিলে। এতদিনের জন্য আসছি গ্রামে, চাকরিটা থাকবে তো? থাকবে না কেন? রফিক কতটা সম্মান করে আমাকে দেখুন। আর তোমার যোগ্যতা কি কমতি আছে? যেখানে ইচ্ছা সেখানে চাকরি হবে। পদ্মজা থমকে দাঁড়ালো। আমিরের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি যেখানে ইচ্ছে সেখানে চাকরি করতে দিবেন? আমির হেসে বলল, তা অবশ্য দেব না। চলবে। মাথা নত করে সালাম করা ঠিক না, কথাটি অনেকেই আমাকে বলেছেন। আমি পদ্মজা উপন্যাসটি অনেক বছর আগে সমাজ নিয়ে, তখন গুরুজনদের সালাম করা ছিল বাধ্যতামূলক। শিক্ষা, গুণ, ভদ্রতা সেই সমাজের দৃশ্য ফুটিয়ে তুলতে বারবার পা ছুঁয়ে সালাম করা দৃশ্য দিতে হচ্ছে। এমনকি বর্তমানেও এই রীতি আছে। আশা করি কেউ ভুল বুঝবেন না। ধন্যবাদ। আমি পদ্মজা, পর্ব 49। পরন্ত বিকেলে শীতল বাতাসে শরীর কাটা দিচ্ছে। পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয়। নিচতলা এসে ফরিনার ঘরে যায়। ফরিনা কাঁথা সেলাই করছেন। পদ্মজাকে দেখে 2 পা ভাঁজ করে বসলেন। বললেন, তুমি আইছো? পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতে বলল, জি আম্মা। কাঁথা সেলাই করছিলেন নাকি? আমি সাহায্য করি। না না, তুমি এইসব পারবা না, সুই লাগবো হাতে। কিছু হবে না আম্মা, প্রতিদিনই সেলাই করা হয়। ফরিনা অবাক হয়ে জানতে চাইলেন, তুমি কাঁথা সেলাও? পদ্মজা হেসে বলল, ওই একটু। ক্যারে, আমরা থাকতে তুমি সেলাও ক্যারে? তোমার সৎ আম্মাই তো নকশি কাঁথা সেলাই, হে থাকতে তোমার সেলাই করা লাগে ক্যারে? পদ্মজা ফরিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল, আব্বা মারা যাওয়ার পর 2 বছর আমি কেমন অবস্থায় ছিলাম জানেনই তো। সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না। তখন উনি পরেও সৎমা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন। কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চলতে গিয়ে হিমশিম খেত। তাই আমি চেষ্টা করেছি একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায়। পদ্মজার ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা 2টি চোখ অল্প হাসে। সে হাসিতে পরমা সুন্দরীর মুখমণ্ডল অল্প আভায় আলোকিত। ফরিনা অবাক হয়ে সে হাসি দেখেন। মন দিয়ে কাঁথার ফুল তুলছে পদ্মজা। হাত দিয়ে সুতা কেটে ফরিনার দিকে তাকালো সে। পদ্মজার নিখুঁত চোখ নাক ফরিনা তাকিয়ে আছেন। পদ্মজা ডাকল, আম্মা। ফরিনার সম্বিত ফিরল। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি শহরে কাম করো? পদ্মজা হাসলো, বলল, করা হয়। প্রেমাপ্রান্ত দুজনেরই পড়াশোনা করে। পড়ালেখার কত খরচ। আর পূর্ণা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে শাড়ি অলংকার কিনতে গিয়ে। আম্মা নেই, বাধা দিতে কষ্ট হয়। আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার 3 ভাই বোনকে। টাকা তো থাকে না, তাই চাকরি নিতে হলো। 2 বোনের বিয়ে দিতে হবে না? আমার তো ফরজ কাজ বাকি, তার জন্য টাকা জমাতে হচ্ছে। আর ওনা নকশি কাঁথার টাকার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দিই। বেশ ভালোই চলছে। উনি আছেন বলেই আমার মাথার ওপরে চাপটা কমেছে। বাসন্তী অনেক ভালা। আমি হের চেয়ে 4 বছরের বড়। মেলা সম্মান করে আমারে। আচ্ছা, আমির তোমারে বাইরে কাম করতে দিচ্ছে? এ প্রশ্নে পদ্মজা কপার চাপড়ে বলল, আর বলবেন না মা, কি যে যুদ্ধ করতে হয়েছে। শেষমেশ রাজি হয়েছেন। কিন্তু ওনার অফিসে নাকি চাকরি করতে হবে। ওনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিবেন? টাকা ঠিকই মাস শেষে দিতেন। ঘুরে ফিরে স্বামীর টাকায় বাপের বাড়ি খায় কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত। এ নিয়ে 3 দিন আমাদের ঝগড়া ছিল। আলাদা থেকেছি, কেউ কারোর সাথে কথা বলিনি। ফরিনা বেশ আগ্রহ পাচ্ছেন, উৎসুক হয়ে জানতে চাইলেন, এরপরে কি হইল? কাম করতে দিছে কেমনি? এরপর 3 দিন পরে সে বলল, চাকরি পেয়েছে একটা, 6 ঘন্টা কাজ, হিসেব রক্ষকদের পদ, বেতন ভালো। জানেন আম্মা, আমি ভীষণ অবাক হয়েছি। এত কম সময় চাকরি, আবার বেতনও তুলনায় বেশি। এরপর জানতে পারি ওনার পরিচিত একজনের অফিসের চাকরির বন্দোবস্ত উনিই করেছেন। উনি চান না আমি বেশি সময় বাইরে থাকি। আবার যে ধরেও বসেছিলাম, এভাবেই সব ঠিক হয় ইনশাল্লাহ। আম্মা, পূর্ণার বিয়েটা ধুমধামে হয়ে যাবে। প্রেমারও তো দেরি আছে, অনেক পড়বেও। ফরিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর বললেন, আল্লাহ 1000 বছর বাঁচাইয়া রাখুক। আম্মা, রুব্বা ভাবি কি 3 তলায়? আজ দেখতে যাব ভাবছি। চাবি কার কাছে? ফরিনার মুখ গুমট করে বললেন, এই ঘরে যাওয়ানোর দরকার নাই। রিদওয়ান চাবি দিব না। ওরা আর
আমারে দাম দেয় না, যেমনি ইচ্ছা চলে। দিবে না মানে কি? আপনি গুরুজন, আপনাকে দিতে বাধ্য। চাইছিলাম একবার, যা ইচ্ছা কইরা দিছে। ফরিনার মুখে আধার নেমে আসে। তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন, চাবি চাউনের লইগা রিদওয়ান হের আম্মারও মারছে। পদ্মজার চোখ দুটি বড় বড় হয়। সে কি, মায়ের গায়ে হাত তুলেছে? ফরিনা কাঁথার সেলাই করতে করতে বললেন, নিজের মা আর কই থাক্কা, এই ছাড়ার মাথা খারাপ, অমানুষ। বাড়ির অন্যরা কিছু বলেনি? অন্যরা কারা? আব্বা চাচা বড় ভাই কেউ কিছু বলেনি? বাকিদের কথা জানি না, তোমার শ্বশুর তো নিজের শকুনের বাচ্চা। পদ্মজা চমকে তাকালো। ফরিনাও চকিতে চোখ তুলে তাকালো। তিনি মুখ ফুসকে বলে ফেলেছেন। দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পদ্মজা প্রশ্ন করার আগে ফরিনা বললেন, পূর্ণায় গাছে উঠছে, সকালে আছড়াইডা খাইলো, বিকেলে আইতেই গাছে উঠটা গেছে, ছেড়িডারে কয়টা মার দিও। পদ্মজা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না। মৃদু কণ্ঠে বলল, আমি আসি আম্মা, যাও। পদ্মজা দরজা অব্দি এসে ফিরে তাকালো। ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন। পদ্মজা ঘর ছাড়তে তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন। পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে। ফরিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন? পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল। এখন এসব ভাবা যাবে না। রিদওয়ানের কাছ থেকে চাবি নিতে হবে। সে দ্রুত পায়ে হেঁটে রিদওয়ানের ঘরের সামনে আসে। দরজায় শব্দ করতে ওপাশ থেকে রিদওয়ানের কণ্ঠ ভেসে আসে, কে? পদ্মজা জবাব না দিয়ে আরো জোরে শব্দ করল। রিদওয়ান কপাল কুঁচকে দরজা খুলল। পদ্মজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায়, ঠোঁটে হাসি ফুটে ওঠে। মোটা হয়েছে আগের চেয়ে, গাল ভর্তি ঘন দাড়ি, এক দুটো চুল পেকেছে। সে খুশিতে গদগদ হয়ে বলল, আরে বাপরে, পদ্মজা আমার দুয়ারে এসেছে। পদ্মজা সোজাসুজি বলল, রুম্পা ভাবির ঘরে চাবি দিন। রিদওয়ান দরজা ছেড়ে দাঁড়ালো, বলল, এতদিন পর এসেছ, আবার আমার সামনে, ঘরের সামনে, ভেতরে এসো, বসো, এরপর কথা বলি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, দয়া করে চাবিটি দিন। চাবি তো দেবো না, কি সমস্যা? রিদওয়ান পদ্মজার কাঁধে হাতে রেখে বলল, আরে ঘরে আসো তো আগে। পদ্মজা এক ঝটকা রিদওয়ানের হাত সরিয়ে দিল। চোখ গরম করে তাকিয়ে বলল, চাবি দিন। চোখ দিয়ে তো আগুন ঝরছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না, চাবি আমি দেব না। দেবেন না? রিদওয়ান আড়মোড়া ভেঙে আয়েসি ভঙ্গিতে বলল, না। পদ্মজা আর কথা বাড়ালো না, চলে গেল। রিদওয়ান পিছু ডেকেছে, সে শোনেনি। মওয়াকে দিয়ে পাথর নিয়ে 3 তলায় আসে। মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল। পদ্মজা বুঝতে পারে তাহলে এই ঘরে রুম্পা আছে। সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল, কিছু দরকার ভাবি? পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল, তালা ভাঙবো। মগা, তালা ভাঙো। মদন দরজার সামনে দাঁড়ালো, বলে, রিদওয়ান ভাইয়ের কাছে চাবি আছে, তার কাছ থেকে লইয়া আসেন, তালা ভাঙেন না। উনি আমাকে চাবি দেননি, তাই আমি তালা ভাঙবো। আপনি সরে দাঁড়ান। না ভাবি, এইটা হয় না, আমার ওপর এই ঘরের ভার দিছে। আপনি সরে দাঁড়ান। পদ্মজা কথাটা বেশ জোরেই বলল। মদন হাওলাদার বাড়ির বইয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। সে দৌড়ে নিচে যায়, বাড়ির সবাইকে গিয়ে বলে পদ্মজা তালা ভাঙছে। খলিল, আলমগীর, আমির, রিদওয়ান, ফরিনা, আমিনা ছুটে আসেন। ততক্ষণে পদ্মজা তালা ভেঙে ফেলেছে। আমির হন্তদন্ত হয়ে এসে প্রশ্ন করলো, তালা ভাঙলে কেন? আপনার ভাই আমাকে চাবি দেননি, আমার রুম্পা ভাবির সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল, তাই ভেঙেছি। এইটা অসভ্যতা। তোমারে ভালা ভাবছিলাম, ছেড়ি মানুষে এত তেজ অবাধ্যতা ভালা না। পদ্মজা এক নজর খলিলকে দেখলো, এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পা ঘরে মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। লম্বা চুল এখন ঘাড় অবধি। কে কেটে দিয়েছে? যেন চুল না, ময়লা, ঝাড়ু। পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে। রুম্পা শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো, ভাবি, ভাবি শুনছো ভাবি? রুম্পার সাড়া নেই, গলায়, হাতে, পায়ে মারের দাগ। ফরিনা দেখে চমকে যান। রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কালাই মারছে বউডারে? আল্লাহ গো, কেমনে মারছে? রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে। এইলাই গা আমারে রুম্পার কাছে আইতে দেয় নাও তোমরা। বউরা তোমারে কি করছে? পাগল মানুষ।
ফরিনা বাড়ির পুরুষদের দিকে চেয়ে কেঁদে বললেন। আমিনা দূরে দাঁড়িয়ে আছেন। তিনি বরাবরই অন্যরকম মানুষ, অহংকারী, হিংসুক, অন্যদের ভালো দেখতে পারেন না। রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পরও আরো বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন। পদ্মজা আমিরের দিকে তাকে হুঙ্কার দিয়ে উঠল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অন্যরা পাষাণ, আপনি তো পাষাণ না, ভাবিকে বিছানায় তুলে দিন। পদ্মজার কথাই আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। আমির ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়। তারা অসন্তুষ্ট। খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন। পদ্মজা সেসবে কানে দেয়নি। সে শুধু অবাক হয়, মানুষগুলোর প্রতি ঘৃণা হয়। সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছে। আমিরকে বলল, কবিরাজ নিয়ে আসেন। আমির চলে যায়। ফরিনার কাছ থেকে পদ্মজা জানতে পারল তিনি 2 বছর পর রুম্পাকে দেখছেন। কি অবাক কাণ্ড! কখন চুল কাটা হয়েছে জানেন না। পদ্মজা জানতে চাইল কেন এত ভয় পান বাড়ির পুরুষদের। একটু শক্ত করে কথা বলে ভাবিকে দেখতে আসতে পারলেন না? বাবির মা বাপের বাড়ি কোথায়, ওনারা মেয়ের খোঁজ নেন না? রুম্পার মা বাপ নাই, ভাই আছে 2টা। ভাইগুলো আগেই খোঁজ নিত না? পাগল হুনার পর থেকে নামও নেয় নাই। মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা? ফরিনা রুম্পার শাড়ির ময়লা ঝেড়ে দেন, ঘর দোর পরিষ্কার করেন। রুম্পার জ্ঞান ফেরে, কিন্তু কথা বলার শক্তিটুকু নেই। সে ডাবডাব করে পদ্মজার দিকে তাকিয়ে আছে, যেন পদ্মজার জন্য অপেক্ষায় ছিল, পদ্মজার জন্যই বেঁচে আছে। কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না। কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছুই দেওয়া হচ্ছে না। ক্ষুধার চোটে বালি খেয়েছে। ঘরের এক কোণে বালির বস্তা রাখা। পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে। বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল থেকে সে অজ্ঞান। তবুও কেউ এসে দেখেনি। পদ্মজার চোখের জল আপনা আপনি পড়ছে। রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে। ফরিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো। এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো। চুলে তেল দিয়ে দিল। খাওয়া শেষে রুম্পা বিছানায় নেতিয়ে পড়ে। শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে, একটু ঘুমালেই ভালো। পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও ভাবি। রুম্পা দুর্বল 2টি হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইল। পদ্মজার টের পেল। সে রুম্পার 2 হাত শক্ত করে ধরে বলল, তোমাকে ছেড়ে যাব না, আমি থাকবো। রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজা মুছে দিল। ফরিনাকে বলল, আম্মা, আমি আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি, আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পা ভাবির সাথে থাকবো। যাও তুমি, আমি এখানে আছি। পদ্মজা বেরিয়ে গেল। বারান্দা পেরোবার সময় আলোক ঘরের সামনে উঠানে চোখে পড়ল। সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লা ছুট খেলছে। পূর্ণার পরনে শাড়ি। মেয়েটা এত দস্যি হলো কি করে? সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই। রানী এক দলের নেতা, পূর্ণা অন্য দলের। 2 দলের নাম শাপলা আর গোলাপ। প্রতি দলের 6 জন করে। বাচ্চাগুলোর বয়স 9-10 এরকম। আলোক ঘরের বারান্দার চেয়ারে বসে আছে মৃদুল। আলোক ঘর থেকে বেরিয়ে বলল, এই বাচ্চারা আমিও খেলতাম। রানী বলল, না না, তোরে নিতাম না। পূর্ণা মৃদুলকে দেখে অন্যদিকে চাইল। তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে। মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল, ডরাই তো ছোস, ডরাইনের কথা। এর মৃদুলের সাথে কেউ পারে না, আর তুই তো মুটকি, কেমনে পারবি? আমি তো 4 মাসের বড়, সম্মান দিয়ে কথা ক। মাঝখান থেকে সর, খেলতে দে। ধুর, তোর ছেড়িরে এখন খেলার সময়, আর তুই খেলতে চোস। সর। এই বল মাছ, তোমার দলের একটারে বাদ দিয়া আমার লও। এই মুটকির 100টা গোল্লা না দিলে আমি বাপের ব্যাঠা না। পূর্ণা হাঁ করে তাকালো। তাকে বোয়াল মাছ রাখা হচ্ছে, এই জন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে। দেখতে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছে ডাকার অধিকার বাঘিনী পূর্ণা দিয়ে দেবে? কখনো না। সে তেলে বুনে জ্বলে উঠে বলল, আমাকে আপনার কোন দিক থেকে বোয়াল মাছ মনে হচ্ছে? পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসলো, রসিকতা করে বলল, আরে কালি বেআইনের দেখি কথা কইতেও পারে। পূর্ণা আহত হলো। এক হাতে নিজের গাল ছুঁয়ে ভাবল, সে কি কালি ডাকার মতো কালো? বাঘানি রূপটা মুহূর্তে নিভে গেল। তার চোখ দুটি ছলছল করে উঠল। যাকে পছন্দ করলো সেই কালি বলল। পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল। রানী বলল, মৃদুলে সর কইতাছি, খেলতে দে। আমিও খেলাম। এই আন্ডা তুই বাদ।
তোর বদলে আমি বেআইনের দলের হয়ে খেললাম। মৃদুলের এক কথায় নেড়া মাথা ছেলেটি সরে দাঁড়ালো। মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো। এরপর পূর্ণাকে বলল, কালী বেয়ান, তুমি আগে যাইবা নাকি আমি আগে যাবো? পূর্ণা মিনমিনিয়ে বলল, আমি খেলবো না। রানী দূর থেকে বলল, দেখছোস মৃদুল্লাহ, তুই খেলার মাঝে ঢুকতেছিস বইলা পূর্ণা খেলতো না। সবসময় কেন খেলা নষ্ট কইরা দেস তুই? মৃদুল সেসব কথা ভ্রুক্ষেপও করলো না। সে রসিকতা স্বরেই বলল, আরে বেআইনের শক্তি ফুরাইয়া গেছে, আর খেলতে পারবো না। এই আন্ডা তুই আয়, বেআইনের খেলবো না। তুই আইজ হারবি রে আপা। রানী আত্মবিশ্বাসের সাথে বলল, আমার দলই জিতব। আগে আগে চাপা মারিস না, আমার মতো দেখাইয়া দে। এই পেটওয়ালা তুই আগে যা। পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের পথে পা রাখে। সে কালো, সে জানে, কিন্তু কেউ কালি বললে তার খুব খারাপ লাগে। আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না? একটু ফর্সা করে দিলে কি হতো? তার আপার মতো কালো রঙে সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না? পূর্ণা দুই হাত দিয়ে দুই চোখের জল মোছে। অভিমানী মন থেমে থেমে কাঁদছে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পরেছিল সে। দরকার নেই এই চকচকে পুরুষ। কেউ তাকে কালি বললে সে ভীষণ রাগ করে, ভীষণ।